হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রুমা আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের জন্য ভয়ঙ্কর 3টি ঘটনা নিয়ে। আশা করছি আজকের 3টি ঘটনা শুনে তোমাদের অনেক ভয় লাগবে। শুরু করব আজকের এপিসোড। যেখানে ভূতের সকলকে স্বাগত জানাচ্ছি ৭৯ নাম্বার এপিসোডে। বন্ধুরা, আজকের 3টি ঘটনা কিন্তু খুবই ভয়ঙ্কর। প্রথম ঘটনাটি একটি প্রাইভেট ফার্মে চাকরি করার সুবাদে যাতায়াতের পথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি করোনাকালীন সময়ে একটি ফাঁকা বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। তৃতীয় ঘটনাটি একটি সুন্দরী মেয়েকে 11 জন জিনে ধরার ঘটনা। তো পুরো ঘটনা শুনতে হলে সঙ্গে থাকো। মূল ঘটনায় যাবার আগে একটু বলি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি পাঠিয়েছেন তরিকুল ইসলাম। তিনি লিখেছেন, দেশের স্বনামধন্য একটি ডেলিভারি সার্ভিসে আমি চাকরি করতাম। আমার কাজ ছিল মাদার হাব থেকে সমস্ত প্রোডাক্ট বুঝে নিয়ে প্রত্যেকটা জেলা শহরে পৌঁছে দেওয়া। এক কথায় ট্রান্সফার এজেন্ট। আমার মতো আরও অনেকেই এই কোম্পানিতে এই পদে চাকরি করে। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি সকাল 10টার দিকে রেডি হয়ে অফিসে গেলাম, কিন্তু আমাদের সাধারণত অফিসে যাওয়ার কথা সকাল 7টার সময়। আমি 3 ঘন্টা দেরি করে অফিসে যাওয়ায় কাছের জেলাগুলোর গাড়ি অন্যরা নিয়ে যায়। আসলে সব থেকে দূরের পথ ছিল কক্সবাজার। এরকম দূরত্বের পথ আরও রয়েছে, যেমন রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি। কিন্তু কক্সবাজার অফিসে কেউ যেতে চায় না, কেননা ওই অফিসের স্টাফদের ব্যবহারটা বেশি ভালো ছিল না। যাই হোক, আমি গিয়ে কক্সবাজার অফিসের সিরিয়াল পাই। কক্সবাজারে যে গাড়ি যাবে সেটি এখনও অফিসে ঢোকেনি। আমি সারাদিন অফিসে কাটিয়ে দেই। সন্ধ্যার পরে কক্সবাজারের গাড়িটি অফিসে ঢোকে। লেবাররা গাড়ির ভিতরে মাল ঢুকিয়ে দেয়। আমি অফিসের কার্যক্রম শেষ করে কাগজ নিয়ে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে আমরা 3 জন, হেল্পার, ড্রাইভার এবং আমি। রাত 9টার দিকে মাদার হাব থেকে আমরা যাত্রা শুরু করি। ঢাকা পার হয়ে যখন চিটাগং রোড কাঁচপুর পার হই তখন রাত 10টা 30। ড্রাইভার 90 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। 3টি অফিসের প্রোডাক্ট আমাদের গাড়িতে দেওয়া হয়েছে, পটিয়া, চকরিয়া ও কক্সবাজার। সকাল 7টার ভিতরে আমরা পটিয়া পৌঁছে যাই। পটিয়া আমাদের মাল নামাতে নামাতে 11টা বেজে গেল। 11টার দিকে পটিয়া থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর 1:30টার দিকে চকরিয়া অফিসে মাল না নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু চকরিয়া ছেড়ে যাবার কিছুক্ষণ পরেই আমাদের ট্রাকের ইঞ্জিনে একটা সমস্যা দেখা দেয়। সেখানে গাড়ি রেখে মিস্ত্রি ডেকে গাড়ি ঠিক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমরা চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। তখন আমরা কক্সবাজারের অনেক কাছাকাছি। রাস্তার দুপাশে জঙ্গল এবং পাহাড়। আমি গাড়ির ভিতরে ঘুমের মতো পড়েছি। যেহেতু হাইওয়ের রাস্তা একটু ফাঁকাই থাকে, তাই হেল্পারও ঘুমের মধ্যে পড়েছে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আমি এবং হেল্পার লাফ দিয়ে উঠি। ড্রাইভার বলল, ভাই সামনে দেখেন। আমরা সামনে তাকাতেই দেখি রাস্তার উপরে আড়াআড়ি ভাবে সাদা কাপড় পরিহিত একটি লাশ ফেলানো। এই দৃশ্য দেখে হেল্পার তো অলরেডি কান্নাকাটি শুরু করে দেয়। আমি এবং ড্রাইভার যদিও ভয় পেয়েছি, তবু আমরা শক্ত থেকেছি। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। একটা গাড়িও পিছন থেকে আসছে না। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি এবং ইউটিউব থেকে ভৌতিক গল্প শুনি। এই মুহূর্তে কি করা উচিত কিছুটা ভেবে নেই। বোতলের পানিতে চারকোল পরে ফু দেই। ড্রাইভারকে বলি, আপনি আস্তে আস্তে করে একটু সামনে আগান এবং ওই লাশটার কাছাকাছি গিয়ে গাড়িটি থামান। কিন্তু ড্রাইভার ভয়ে যেতে রাজি হচ্ছিল না। আমি তাকে বুঝিয়ে গাড়িটির সামনে আগাতে বলি।
একদম লাশটির কাছাকাছি গেলে বোতল থেকে সেই পড়া পানি বের করে লাশের উপর ছিটিয়ে দেই। সময় তখন রাত 2টার মতো। লাশের উপর পানি ছিটিয়ে দিলেই সাথে সাথে লাশটি একা একা দৌড় দিয়ে রাস্তার পাশে চলে যায়। সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং 100 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। প্রায় 15 মিনিটের মতো এভাবে গাড়ি চলার পরে শব্দ পাচ্ছি আমাদের কাবার ভ্যানের পিছনে জোরে জোরে শব্দ হচ্ছে। আমি ভেবেছি কোনো চোর হয়তো লাফ দিয়ে কাবার ভ্যানের তালা খোলার চেষ্টা করছে। দ্রুত ড্রাইভারকে গাড়িটি রাস্তার পাশে সাইড করতে বলি। গাড়িটি রাস্তার পাশে সাইড করে গাড়ি থেকে নেমে পড়ি। হেল্পারটা অনেক ভীতু, তাই ওকে সামনে রেখে আমি এবং ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনে যাই। কিন্তু পিছনে গিয়ে কিছুই দেখতে পাই না এবং কাভার ভ্যানের তালা ঠিক মতোই লাগানো আছে। তবে আমরা যখন পেছনে গেলাম একটি কুকুর দৌড় দিয়ে চলে গেল। আমরা আবারও গাড়িতে উঠে পড়ি এবং স্টার্ট দেই। পিছনে লাশ দেখে আমরা সকলে অসম্ভব ভয় পেয়েছি। ড্রাইভার 100 কিলোমিটার বেগেই গাড়ি চালাচ্ছিল। আমরা তিনজনই সামনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম একজন মানুষ রাস্তার এপার থেকে ওপারে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের গাড়ির নিচে পড়ল। আমরা সাথে সাথে গাড়িটি থামিয়ে দেই এবং খুব দ্রুত গাড়ি থেকে নেমে পড়ি। নেমে সেই লোকটিকে খুঁজলাম, কিন্তু আজব বিষয় সেখানে কোনো মানুষ নেই। রাস্তার আশেপাশে লাইট মেরে খুঁজছিলাম, কিন্তু কাউকে পেলাম না। আমরা তিনজনই কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি যে লোকটি আমাদের গাড়ির নিচে পড়েছে। তাহলে গেল কোথায়? তখন আমি বুঝতে পারলাম আমাদের পিছনে কিছু একটা লেগেছে, যেটা খারাপ কিছু। ড্রাইভারকে বললাম যে ড্রাইভার খুব দ্রুতই গাড়ি চালান, তবে সাবধানে, যাতে কোনো দুর্ঘটনা না হয়। ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। আমরা 2 ঘন্টার ভিতরে কক্সবাজার পৌঁছে যাই, কিন্তু কক্সবাজার অফিসে পৌঁছালে সেখানে মাল রিসিভ করার মতো কেউ ছিল না। গাড়িটি কক্সবাজার অফিসের সামনে রেখে আমরা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে অফিসের লোকেরা এসে আমাদের ডাকলো। ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে দেখি আমাদের গাড়ির সামনের চাকায় রক্তের দাগ লেগে আছে। দ্রুত ড্রাইভারকে পানি দিয়ে তা ধুয়ে ফেলতে বলি। কক্সবাজার অফিসের লোকেরা তখন আমাদের জানায় তারা দুপুর 2টার আগে মাল রিসিভ করতে পারবে না, কারণ কক্সবাজার অফিসে এই লাইনের সব হাবের কর্মকর্তাদের মিটিং রয়েছে। আমরা দুপুর 3টার দিকে কক্সবাজার অফিসের মাল নামাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 4টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। রাত 10টার সময় চিটাগাং পার হই। সমস্যাটা দেখা দেয় তখন যখন আমরা মিরসরাই পার হয়ে ফেনীতে ঢুকি। এই রাস্তাটা দিন রাত 24 ঘন্টা বিজি থাকে। ঢাকার শহর নানান জায়গায় বাসগুলো ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। তখন আমাদের গাড়িটা পুরো খালি। ড্রাইভার জানায় যদি রাস্তায় কোনো মাল পাই তাহলে নিয়ে যাব, তবে কিছুটা এক্সট্রা ইনকাম হবে। ফেনীর ভিতর থেকেই রাস্তার পাশ থেকে একজন মানুষ আমাদের সিগন্যাল দেয়। আমরা গাড়ি সাইড করলে লোকটি জানায় যে সে এবং তার স্ত্রী নাকি একটা বিপদে পড়েছে। এই রাতে তাদেরকে কুমিল্লা যেতে হবে, কিন্তু কোনো পরিবহন নাকি দাঁড়াচ্ছে না, আর এত রাতে লোকাল বাস পাওয়াও যাবে না। তাদের দুজনকে কুমিল্লা পৌঁছে দিতে বলে। যারা এই রাস্তাটা চেনেন না তাদের বলি ফেনীর পরেই কুমিল্লা এবং কুমিল্লা পার হলে ঢাকা। প্রথমে আমরা তাদের নিতে চাই না, কিন্তু লোকটি এত বেশি মিনতি দেখে আমার খুব মায়া হলো। লোকটির সাথে সাথে তার স্ত্রীও ছিল। মহিলাটি বোরকা পরিহিত। এরপর আমি তাদেরকে গাড়িতে উঠতে বলি। আমি এবং হেল্পার দুজনে সিটের পিছনে ঘুমানোর জায়গা নিয়ে শুয়ে থাকি, আর তাদের দুজনকে ড্রাইভারের পাশের 2 সিটে বসতে দেই। তাদের নিয়ে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে ড্রাইভার একটি চিৎকার দিয়ে গাড়িটি হার্ড ব্রেক করে। আমি লাফ দিয়ে সামনের দিকে তাকাই। ড্রাইভার জানায় এই লোক তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে। এরা মানুষ নয়, অন্য কিছু হবে। কিন্তু সেই মহিলার স্বামী জানায় এরকম কিছুই নয়, ড্রাইভার চোখে ভুল দেখেছে। আমি তাদের দুজনকে স্বাভাবিক দেখে ড্রাইভারকে বলি, আপনি হয়তো ভুল দেখেছেন, গ্লাসের ভিতর দিয়ে কি না কি দেখেছেন, শান্ত হয়ে গাড়ি চালান।
এরপর এদের থেকে আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু কুমিল্লা হাইওয়ে শহর পার হবার পরে একটি ফাঁকা জায়গায় যাওয়ার পরে ওই মহিলার স্বামী বলেন, এখানে গাড়ি রাখেন, আমরা নামবো। আমরা গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞেস করি, এখানে তো কোনো ঘর বাড়ি নেই, আপনারা যাবেন কোথায়? লোকটি কথার কোনো উত্তর না দিয়ে আমাদের হাতে 1000 টাকার 2টি নোট দিয়ে মাঠের ভিতরে নেমে যায়। আমরা গাড়ি স্টার্ট দেইনি তখনও, তারা কোন দিকে যায় সেটা দেখছিলাম। তখন আকাশের চাঁদ আছে, তাদের চলে যাওয়াটা ভালোভাবেই দেখতে পারছিলাম। আমরা 3জনই দেখতে পেলাম তারা 2জন কিছু দূর গিয়ে অন্ধকারে মিলে গেল। তারা সোজা মাঠের ভিতরে নেমে গিয়েছিল। কেউ যদি পারেন এই প্রশ্নের উত্তরটি দিবেন, এরা 2জন আসলে কি ছিল, মানুষ নাকি অন্য কিছু? কুমিল্লা থেকে ঢাকার পথে আমি ড্রাইভারের কাছে জিজ্ঞেস করি, সত্যি কি লোকটি তার মাথাটি ঘুরিয়েছিল? ড্রাইভার কসম খেয়ে আমাকে জানায়, ভাই আমি স্পষ্ট দেখেছি লোকটি তার মাথাটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আপনাদের দেখে সামনে তাকালো। সকালের দিকে আমরা আমাদের মাদার হাবে পৌঁছে যাই। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যদিও খুব বেশি ভয়ঙ্কর নয়, তবে কমও নয়। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনাটি পাঠ করছি সেই ঘটনাটি লিখেছেন সাইফুল। তিনি লিখেছেন, আমি সাইফুল, আমি থাকি ঢাকা লালবাগে। এখানে লালবাগ কেল্লা থাকার সুবাদে হয়তো অধিকাংশ মানুষই ঢাকা লালবাগ চেনেন। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তাই নির্দিষ্ট এলাকার ও বাড়ির নাম উল্লেখ করলাম না। ঘটনাটি করোনাকালীন সময়ের। এখানে আমি একটি কারখানায় কর্মরত ছিলাম। এটি ছিল পোশাকের কারখানা। যখন করোনার প্রথম ধাপ সব দিকে ছড়িয়ে পড়ল তখন সারা দেশে লকডাউন। তখন মানুষের ভিতর একটা অন্যরকম ভয় কাজ করত, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। যাই হোক, যখন প্রথমে লকডাউন দিল তখন আমাদের কারখানার সকলে গ্রামের বাড়িতে চলে গেল এবং আমি বাসা ছেড়ে দিলাম এবং কারখানায় থাকতে চাইলাম। আমি চাইলেই গ্রামের বাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ আমাদের গ্রামে ঢাকা থেকে কেউ গেলে সে ঘরের মানুষকে রাস্তায় বের হতে দেওয়া হতো না। তাছাড়া আমি এই কারখানার ম্যানেজার। সব মিলিয়ে আমি থেকে গেলাম। আমাদের যে বাড়িটা, অর্থাৎ যে বাড়িটাতে আমাদের কারখানা, সেটি 4 তলা বিশিষ্ট এবং অনেক পুরাতন একটি বিল্ডিং। ওই বাড়িটার 3 পাশে বিল্ডিং থাকলেও পিছনের পাশে রয়েছে অনেকগুলো জায়গা নিয়ে একটি টিনের ঘর, যা বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এই টিনের বাড়িতে আর কয়েকটা বড় বড় গাছ আছে এবং সেই গাছগুলোতে অনেক লতাপাতা হয়েছে। এক কথায় বাড়িটা দেখলে মনে হবে কোনো ভুতুড়ে বাড়ি। এই বাড়ির মধ্যে নিচতলায় আমি একা থাকি এবং উপরের বাড়ির ম্যানেজার থাকতো। এছাড়া পুরো লোক সকলে লকডাউনের কারণে গ্রামে চলে যায়। তখন রাত 9টা বাজে। আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে আমি ছাদে চলে যাই। অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এবং আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন হালকা করে আমার পিঠে হাত দিয়েছে। হাতটা মনে হচ্ছে অনেক উষ্ণ। আমি পিছনে তাকাতেই দেখি কিছুই নেই। মনের ভুল ভেবে আবারও কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও সেই আগের অনুভূতি। কি অদ্ভুত ব্যাপার! আবার আমি পিছনে তাকালাম, কিন্তু এবারও কিছু দেখতে পেলাম না। এবার আমি এই বাড়িটার দিকে তাকিয়ে ফোনে কথা বলছি। হঠাৎ বাড়ির ভিতরে দেখতে পেলাম একটি গরু হাঁটাহাঁটি করছে। আমি অবাক হয়ে গেলাম। ঢাকা শহরে, তাও আবার এই পুরনো বাড়িতে গরু আসবে কোথা থেকে? তাছাড়া এই টিনের ঘরগুলো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাড়ির চারপাশে দেওয়াল দেওয়া, তাহলে গরু আসবে কিভাবে? আমার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। আমি এক দৃষ্টিতে দেখতে লাগলাম যে কি হয়। হঠাৎ দেখি আমার চোখের সামনেই গরুটি একটি কালো কুকুর হয়ে গেল। আসলে আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না এবং অন্যদের থেকে শুনে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমিও ভূত দেখব। আমি দৃশ্যটা দেখেছিলাম। আবার হঠাৎ দেখলাম যে কুকুরটি আমার চোখের পলকে
একটি কালো কাকে পরিণত হলো। আরে এ কি দেখছি আমি! তখন আমার ভিতর ভয় কাজ করতে শুরু করেছে। আমি এক দৌড় দিয়ে চলে গেলাম নিজের জায়গায় এবং কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আরেক দিনের ঘটনা, রাত তখন 3টা বাজে। কারো চিৎকারে আমার ঘুম ভেঙেছে। আমি কান পেতে শোনার চেষ্টা করছি। শুনতে পাই উপরে বাড়ির ম্যানেজারের রুম থেকে চিৎকার ভেসে আসছে। ম্যানেজার 4র্থ তলায় থাকতো। আমি কারখানার গেট খুলে দৌড় দিয়ে 4 তলায় যাই এবং বারবার দরজায় নক করি। কাঁদতে কাঁদতে ম্যানেজার দরজা খুলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই কি হয়েছে? তখন ম্যানেজার যে বিবরণ দিল তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এবং কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম। ম্যানেজার বলতে শুরু করলো যে আমি রাতে খাবার পর মোবাইলে সিআইডি দেখছিলাম। একটি সিগারেট মাত্র শেষ করেছি। হঠাৎ আমার দরজায় কে যেন নক করলো। আমি দরজা খুলে দেই, দেখি কেউ নেই। আমি পাত্তা না দিয়ে আবার সিআইডি দেখায় মন দিলাম। কিছুক্ষণ পর আবার কে যেন নক করেছে। আমি এবার বিরক্তির সাথে দরজা খুললাম। দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক আমার কাছে পানি চাচ্ছে। এত রাতে বৃদ্ধ কিভাবে উপরে আসলো কিছুই মাথায় ঢুকলো না। বাসার মেইন গেট তো বন্ধ করা। ভেবেছিলাম নিচে আপনার কাছে চাবি আছে, তাই হয়তো ওনাকে আসতে দিয়েছেন ভিক্ষুক বলে। আমি এই বৃদ্ধ লোককে ঘরের ভিতরে আসতে বলি। ওনাকে দেখে মনে হয়েছে উনি অনেক দুর্বল, অসুস্থ। তাই মনে করলাম ওনাকে ভিতরে এনে কিছু খাবার ও পানি দেই। শুধু পানি দেওয়াটা কেমন দেখায়। লোকটা ঘরের ভিতরে আসলো। ওনাকে চেয়ারে বসতে দিয়ে আমি খাবার ও পানি আনতে গেলাম। অনেকগুলো বিস্কুট ও 1 জগ পানি তাকে দিলাম। 1 মিনিটের ভিতর লোকটা সব বিস্কুট খেয়ে ফেললো এবং সব পানি খেয়ে ফেললো। আমি ভাবলাম হয়তো ওনার অনেক ক্ষুধা পেয়েছে, তাই ওনার জন্য আমি আরও বিস্কুট আনতে ভিতরে গেলাম। কিন্তু এসে দেখি লোকটা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখানে একটি আস্ত গরু দাঁড়িয়ে আছে। এই দেখে আমি চিৎকার করতে শুরু করেছি। কিছুক্ষণের ভিতর আমার চোখের পলকে গরুটি বিড়ালে পরিণত হলো। অবশেষে কাকে পরিণত হয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না ভাই। তখন আমি তাকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলিনি, কারণ সে এমনিতেই ভয় পেয়ে আছে। তারপর আমি তাকে কারখানায় নিয়ে আসি এবং যতদিন ছিলাম ম্যানেজার আর আমি একসাথে ঘুমাতাম। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি পড়ে শোনাবেন। চলে যাচ্ছি 3য় ঘটনায়। আজকে 3য় যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কলকাতা থেকে মোহাম্মদ সেলিম মণ্ডল। সেলিম মণ্ডলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি সুদূর কলকাতা থেকে আমার ঘটনাগুলো শোনেন এবং আমাকে ঘটনাও আজকে তিনি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম আরমান, আমার বাড়ি কলকাতা। ঘটনাটি অনেক বড়, কিন্তু আমি ছোট করে বললাম। আপু, আপনি আপনার মতো করে গুছিয়ে বলে দিবেন। ঘটনাটা ছিল 2015 সালের ডিসেম্বর মাসের। আমার মেজো কাকু ফ্যামিলি নিয়ে মুম্বাইতে থাকে। 2-3 বছর পর পর কলকাতায় আসে তার ফ্যামিলি নিয়ে। কিছুদিন থেকে তারপরে আবার ফিরে যায় মুম্বাইতে। 2015 সালের ডিসেম্বর মাস, ফুফাতো বোনের বিয়ে, আর তাই কাকু তার ফ্যামিলি নিয়ে মুম্বাই থেকে কলকাতায় আসে। আমার কাকুর একটি মেয়ে ছিল, নাম মুস্কান, দেখতে অনেক সুন্দর। ফুফাতো বোনের বিয়ের পর দিন আমরা সবাই দুলাভাইয়ের বাসায় যাই। দুলাভাইয়ের বাসায় যাবার পথে একটা রাস্তা আছে, সেই রাস্তায় হিন্দুদের শ্মশান ছিল, আর সেই রাস্তার পাশ দিয়েই যেতে হতো দুলাভাইয়ের বাসায়। ঘটনাটা এখান থেকেই শুরু। যাই হোক, আমরা সবাই দুলাভাইয়ের বাড়ি থেকে নিজেদের বাসায় ফিরে আসি। বাড়ি আসার পর থেকেই মুস্কান চুপচাপ বসে থাকতো একা একা। কিছুদিন এভাবেই কেটে গেল। কাকু তার ফ্যামিলি নিয়ে মুম্বাই ফিরে যাবে। যেই দিন যাবে সেই দিন সবাই রেডি, কিন্তু মুস্কান কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। সবাই তখন জিজ্ঞাসা করলো যে কেন যাবি না?
মুস্কান কিছুই বলল না। অনেক চেষ্টা করেও মুস্কান গেল না। কাকু তার বড় মেয়ে আর মুস্কানকে আমাদের বাড়িতে রেখে মুম্বাই চলে গেলেন। 1 সপ্তাহ পর হঠাৎ বিকেলে মুস্কান ছাদে বসে আছে। এমন সময় মুস্কানের বড় বোন ছাদে যায় মুস্কানকে দেখতে যে সে কী করছে। তার বড় আপুকে দেখে সে খুব রেগে যায় এবং তারপর নিচে রুমে এসে সব কিছু ভাঙতে শুরু করে। মুস্কানের আপু অনেক ভয় পায় এবং বাড়ির সবাইকে জানিয়ে দেয় বিষয়টি। আমি তখন সন্ধ্যার পর মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসি। ইমাম সাহেব তেল পরে মুস্কানের কানে দিতে বলেন, আমি দেই। তখন মুস্কান অনেক জোরে আওয়াজ করে আমাকে একটা চড় মারে। আমার এখনও সেই চড়টার কথা মনে আছে। তো মুস্কান আমায় মারার পর আমাকে বলে যে তোর আমি ক্ষতি করব। মসজিদের ইমাম বললেন আমি কিছু করতে পারবো না, আপনারা অন্য কাউকে দেখান। তখন দেখলাম যে মুস্কান একটু স্বাভাবিক হয়েছে। যাই হোক, রাত 11টার পর মুস্কান আবার ভাঙচুর শুরু করে আর বলে যে আমাকে যেতে দে। আমি রাত 12টার পর আমাদের বাসা থেকে একটু দূরে একটা হুজুরের কাছে যাই। হুজুরকে সব ঘটনা খুলে বলি। হুজুর আমায় বললেন যে মুস্কানকে 11টা জিনে ধরে আছে। আমি বললাম আপনি চলেন হুজুর আমার সাথে। হুজুর বলল যে আমি এখন যেতে পারবো না, কিন্তু আমি তাবিজ আর পানি পরে দিচ্ছি, এটা খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি তখন বাইক নিয়ে বের হই। আমি যখন হুজুরের বাড়ি থেকে বের হয়েছি তখন রাত 1:20। আমি বাইক নিয়ে জোরে চালিয়ে আসছিলাম, কিন্তু একটা জায়গায় এসে আমার সামনে দিয়ে একটা কালো বিড়াল চলে যায়। তো আমি তখন ব্রেক করি আর আমি পড়ে যাই। আমার হাত পা কেটে যায়, তবুও আমি উঠে বাড়িতে আসি এবং হুজুরের দেয়া পানি পড়া মুস্কানকে খাইয়ে দেই। কিছুদিন ভালো ছিল। আবার একদিন সন্ধ্যা থেকে সেই আগের মতো করছিল মুস্কান। তারপর দিন বিকেলবেলা মুস্কান সবার সাথেই বসেছিল। হঠাৎ করে 2 সেকেন্ডের মধ্যে মুস্কান কোথায় যেন চলে গেল। আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। তখন সবাই মিলে খুঁজতে বের হই। আমার বড় ভাই পাশের গ্রামের রাস্তা দিয়ে আসছিল। ওইখানে সে মুস্কানকে দেখতে পায়। বড় ভাই দেখে যে মুস্কানের হাতে একটা কাচের টুকরো, আর ওইটা দিয়ে সে তার নিজের হাত কাটছে। বড় ভাই বাড়িতে কল দেয়। তখন মুস্কান একজনের বাড়ির সামনে যেয়ে অজ্ঞান হয়ে যায়। আমরা সবাই যাই এবং সবাই মিলে ওকে নিয়ে আসি, কিন্তু আমরা এটা বুঝলাম না যে মুস্কান যে রাস্তাটায় ছিল আমাদের বাড়ি থেকে ওই রাস্তাটা যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। সে কেমন করে এইটুকু সময়ের মধ্যে ওইখানে চলে গেছে। মুস্কানকে নিয়ে আসার পর মুস্কানের আব্বুকে কল দেওয়া হয়। ওর আব্বু রাতে এয়ারে করে কলকাতায় চলে আসে। তারপর দিন কাকু একটা বড় হুজুরকে নিয়ে আসে বাড়িতে। হুজুর কাকুকে জিজ্ঞাসা করলেন যে মুস্কান কি কোনো বিয়ে বাড়িতে গিয়েছিল? কাকু বললেন হ্যাঁ। হুজুর বললেন যে বিয়ে বাড়ি যাবার রাস্তায় একটা হিন্দুদের শ্মশান ছিল, ওইখানে মুস্কানকে ধরেছে। হুজুর বললেন যে 11টা খারাপ জিন ধরে আছে মুস্কানকে। আর জিন ধরার কারণ হলো মুস্কান দেখতে অনেক সুন্দর, আর মুস্কান ওই দিন একটা পারফিউম ইউজ করেছিল। তারা আকৃষ্ট হয়েই তাকে ধরেছে। আল্লাহর রহমতে ওই হুজুর মুস্কানকে ভালো করেন। মুস্কানের সুস্থ হতে 2 মাস সময় লেগেছিল। আলহামদুলিল্লাহ এখন ও পুরো সুস্থ। ঘটনাটা অনেক বড়, কিন্তু আমি ছোট করে বললাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, শুনলে তো ঘটনাটা কেমন লাগলো? আজকের এপিসোডের 3টি ঘটনাই কিন্তু বেশ ভয়ের। বন্ধুরা, তোমাদের যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে সামনে এগোবার অনুপ্রেরণা যোগায়। তো আজ এ পর্যন্তই। যাবার আগে বলি যে তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও তারা প্লিজ তোমাদের ঘটনা লিখে আমাকে মেইল করতে পারো।
আমার মেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।